একটি ছেলে তার কিছু পুরনো ট্যাপ আনতে তার প্রাক্তন প্রেমিকের বাড়িতে যায়। সেখানে তার অনেক রাত হয়ে যায়, যার জন্য সে রাতটি ওখানেই আশ্রয় নেয়। পরদিন যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে পৃথিবীর সমস্ত মানুষ জম্বি হয়ে গেছে, শুধুমাত্র সে ছাড়া। এরপর যেভাবে সে একটার পর একটা দিন কাটায় তা সত্যিই আপনাকে অবাক করবে। তো মুভির নাম দ্য নাইট ইটস দ্য ওয়ার্ল্ড। এর IMDb রেটিং 6.0 আউট অফ 10। তো চলো আর কিছু তথ্য না জেনে মুভির মূল গল্পে যাই। তো মুভির শুরুতেই আমরা স্যাম নামের একটি ছেলেকে দেখতে পাই। সে একটি ফ্ল্যাটের দিকে যাচ্ছিল। সে দেখে যে ফ্ল্যাটের মধ্যে একটি পার্টি চলছে। আসলে এটা তার প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাট। স্যাম পেশায় একজন মিউজিশিয়ান ছিল, আর সে তার কিছুগুলো ট্যাপ অতীতে ভুলে গিয়েছিল, তাই সেগুলো আনতে এখানে সে এসেছে। তার প্রাক্তনের নাম ফ্যানি। সে ফ্যানিকে তার ট্যাপগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। এই কথাগুলো ফ্যানির নতুন প্রেমিক ম্যাথুও শুনছিল। সে স্যামের সামনেই ফ্যানিকে জড়িয়ে ধরে এবং কিস করার চেষ্টা করে। এসব দেখে স্যামের একেবারে ভালো লাগে না। স্যাম বলে যে আমার ট্যাপগুলো দিয়ে দাও, আমি চলে যাব। ফ্যানি বলে যে বসো একটু, আর সে তার সমস্ত বন্ধুর সঙ্গে কথা বলতে থাকে। সে ব্যস্ত হয়ে পড়ে। সে তাকে এমন ভাবে এড়িয়ে যায় যেন স্যামের তার কাছে কোনো ভ্যালুই নেই। স্যাম তার আসার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, কিন্তু সে আসে না। স্যাম বিরক্তি হয়ে আবারও তার কাছে যায় আর জিজ্ঞেস করে আমার ট্যাপ কোথায় আছে, বলো, আমি নিজেই গিয়ে নিয়ে নেব। ফ্যানি তাকে প্রচন্ড রাগী অবস্থায় দেখে বলে দেয় যে ট্যাপগুলো উপরে রাখা আছে। এরপর স্যাম ট্যাপগুলো নিতে উপরের দিকে যায়, কিন্তু এর মাঝেই তার একজন ব্যক্তির সঙ্গে ধাক্কা লেগে যায়। তার নাক ফেটে রক্ত বের হতে শুরু হয়। সে রুমের মধ্যে তার ট্যাপগুলো পেয়ে যায়, কিন্তু ওই ধাক্কার কারণে তার এখনো রক্ত বেরোতেই ছিল। সে রক্তপাত থামাতে একটু বিশ্রাম নেয়, কিন্তু সে ঘুমিয়ে যায়। রাতে আমরা রুমের বাইরে থেকে প্রচন্ড চিৎকার শুনতে পাই, যেন কিছু বড় দুর্ঘটনা ঘটছে। পরের দিন স্যাম ঘুম থেকে উঠে বাড়ি ফেরার জন্য রুমের থেকে বেরিয়ে পড়ে। রুমের থেকে বেরোতেই সে দেখে চারিদিকে রক্তাক্ত এবং সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু এগিয়েই সে ফ্যানি এবং তার একজন বন্ধুকে সিঁড়ির মধ্যে বসে থাকতে দেখতে পায়। স্যাম ফ্যানিকে ডাকতেই ফ্যানি তার উপর আক্রমণ করে বসে, কিন্তু স্যাম কোন রকমে দরজা লাগিয়ে দেয়। ফ্যানিকে দেখা যায় সে জম্বি হয়ে গেছে। স্যাম রুমে ফিরে যায় এবং জানালার থেকে বাইরের দিকে দেখে। বাইরে দেখা যায় সে ছাড়া এলাকার সমস্ত মানুষ জম্বি হয়ে গেছে। স্যাম সঙ্গে সঙ্গে তার ফোন দিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে জানতে পারে যে প্যারিসের সবাই জম্বি হয়ে গেছে। এখন তার আশপাশে কেউ নেই যে তাকে সাহায্য করবে। বাইরেও সে যেতে পারবে না এবং খাওয়ার জন্য তার কাছে কিচ্ছু নেই। সে ছাদে যায় এবং শহরের চারপাশে দেখে যে যদি কেউ তার মতো কোথাও আটকে আছে, কিন্তু কোথাও সে কাউকে দেখতে পায় না। এরপর নিচে এসে সে ফ্ল্যাটের একটি রুম পরিষ্কার করে যাতে সে ভালোভাবে থাকতে পারে, কিন্তু এর মাঝেই নিচের থেকে কেউ গুলি মারে। সে চমকে ওঠে এবং আস্তে আস্তে নিচের দিকে দেখার চেষ্টা করে। নিচের রুমে দেখা যায় একজন বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করলো। সে নিচে যায় এবং দেখে যে সেখানে আরও মৃতদেহ আছে। সে ওই বয়স্ক লোকটির বন্দুকটি নিয়ে নেয়, কারণ সে ভাবে যে যে কোনো সময় আমার কাজে লাগতে পারে। সে দরজাটি বন্ধ করে দেয় এবং খাবার সংগ্রহ করতে শুরু করে এবং থাকার জন্য একটি রুমও খুঁজে। অফিস থেকে চাবি নিয়ে সে একটার পর একটা রুম দেখতে থাকে। এর মাঝে হঠাৎই একটি জম্বি তাকে আক্রমণ করে বসে, কিন্তু সে নিজেকে রক্ষা করে ওই সমস্ত দরজাতে ক্রস চিহ্ন দিয়ে দেয় যেগুলোর বাইরে জম্বি আছে। এরকমই রুম খুঁজতে খুঁজতে অবশেষে সে একটি রুম পেয়ে যায়। এখানে অনেকগুলো মিউজিক ইনস্ট্রুমেন্টও ছিল। স্যাম যেহেতু একজন মিউজিশিয়ান ছিল, তাই তার এসব খুবই পছন্দ হয়। এরপর বাইরে বেরোতেই সে একটি জম্বি দেখতে পায়, কিন্তু সে তাকে মারে না, তাকে লিফটের মধ্যে বন্দি করে দেয়। পরে সে তার রুমে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সে বাইরের দৃশ্য দেখে, কিন্তু চারিদিকে শুধু জম্বি ছাড়া আর কিছুই দেখা যায় না। সে বুঝতে পেরে যায় যে তার জীবনটা এখানেই কাটতে চলেছে। তাই সে আর বেশি না ভেবে ফ্ল্যাটের সমস্ত কিচেন রুমের থেকে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে থাকে। সে একেবারে একা হয়ে যায়, না তার সঙ্গে কেউ কথা বলার জন্য আছে আর না শোনার জন্য। সে তার বিরক্তি দূর করার জন্য প্রচন্ড ড্রাম বাজায় এবং মিউজিক শোনে। এভাবে অনেকগুলো দিন কেটে যায় আর তার ফ্ল্যাটের মধ্যে 1 মাস মতো হয়ে যায়। একদিন স্যাম খাবার খেতে খেতে কিছু গন্ধ পায় এবং সেই গন্ধের পিছু করতে গিয়ে দুটো মৃতদেহ পায়। মৃতদেহগুলো যেহেতু তার রুমের কাছেই ছিল আর গন্ধ আসছিল, তাই সে দেহগুলো নিচে ফেলে দেওয়ার কথা ভাবে, কিন্তু নিচে দেখা যায় প্রচন্ড জম্বি ঘোরাঘুরি করছে
তাই সে তার সিদ্ধান্ত বদলে নেয় এবং একটি অন্য রুমে ওই দেহগুলো চাদরে মুড়ে দেয় যাতে আর গন্ধ না বের হয়। এরকম ভাবে আরও অনেকগুলো দিন কেটে যায় আর স্যামের একাকিত্বের অনুভূতি আসতে থাকে। সে খুবই ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে থাকে। এভাবেই ফ্ল্যাটের মধ্যে জলও শেষ হয়ে যায়। তাই যখন বৃষ্টি পড়ত তখন স্যাম জল ভরত। সে 2-3 মাস ধরে এরকম ভাবেই আটকে আছে আর এই ফ্ল্যাটই এখন তার কাছে সবকিছু। সে লিফটের মধ্যে যে জম্বিটিকে আটকে রেখেছিল তার সঙ্গে কথা বলতে শুরু করে আর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সে ওই জম্বিকে তার মনের কথা বলে যে জানি না আমার মা এখন কোথায় আছে, কেমন আছে। এখন তো আমার এমন লাগছে যে যা কিছু বাইরে হচ্ছে ওই সব স্বাভাবিক আর আমি একজন অস্বাভাবিক। এরকম ভাবে সে জম্বির সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকে, যদিও জম্বি তাকে কিচ্ছু বলে না। এরপর সে প্রত্যেক দিনের মতো আজও জম্বিকে গুলি দিয়ে রং মারতে শুরু করে, কিন্তু এর মাঝেই সে একটি বিড়াল দেখতে পায় এবং তাকে ধরার সিদ্ধান্ত নেয় যাতে তার কাছে ওই বিড়ালটি হলেও থাকে। যখন সে বিড়ালটি ধরতে এগিয়ে যায় তখন বিড়ালটি তাকে দেখে একটি জম্বির কাছে চলে যায়। স্যাম একটু ভাবে, তারপর বাইরে বেরিয়ে আসে। বিড়ালটির পিছু করতে করতে একটি জম্বি তাকে দেখে ফেলে এবং আক্রমণ করার জন্য ছুটে আসে। ওই জম্বিকে দেখে স্যাম নিজেকে বাঁচাতে একটি গাড়ির মধ্যে ঢুকে পড়ে, কিন্তু তারপরেও ওই জম্বির সঙ্গে আরও অনেকগুলো জম্বি মিলে তাকে আক্রমণ করার চেষ্টা করে। স্যাম তাদের সঙ্গে দীর্ঘ সময় লড়াই করার পর কোনোভাবে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। সে দৌড়ে গিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়। এরপর তার ওই ভাবনাটাও এখন সঠিক বলে মনে হয় যে আশপাশের জন্তু জানোয়ারের জন্য সে এক অস্বাভাবিক ব্যক্তি আর বাকিরা সবাই স্বাভাবিক। বাইরে স্যাম বিড়ালটিকে একটি জম্বির কাছে দেখে খুবই রেগে যায় আর তাকে গুলি করে মেরে দেয়। গাড়ির মধ্যে সে যখন জম্বিদের সঙ্গে লড়াই করছিল তখন তার পায়ে অনেকটা আঘাত লেগেছিল, যেটাতে সে ব্যান্ডেজ বাঁধে। তার মনে হতে থাকে যে এই ক্ষতের কারণে সেও এখন জম্বি হয়ে যাবে, কিন্তু এটা আসলে গাড়িতে ঠোকর খাওয়ার কারণে হয়েছিল। অনেক দিন ধরে একা থাকার কারণে স্যামের মনে বিভিন্ন ধরনের কুচিন্তা আসতে থাকে, যার জন্য সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষমেশ তা সে করতে পারে না। কিছুটা সময় কেটে যাওয়ার পর দেখা যায় স্যাম উদাস হয়ে বসে আছে। সে কিচ্ছু বুঝতে পারে না যে তার কি করা উচিত। তার আশপাশেও আর কোনো জম্বি দেখা যায় না, কিন্তু সে জানে যে তার আশপাশেই তারা কোথাও না কোথাও আছে। সে পরীক্ষা করার জন্য আবার ড্রাম বাজাতে শুরু করে। এখানে দেখা যায় আশপাশের সমস্ত জম্বি ছুটে তার আওয়াজের দিকে আসতে শুরু করে এবং একের উপর এক চড়ে তার দিকে ওঠার চেষ্টা করে। স্যাম তাদের নিয়ে মজা করে এবং জোরে জোরে ড্রাম বাজাতে থাকে। রাতে ঘুমানোর সময় স্যাম কিছু আওয়াজ শুনতে পেয়ে চমকে ওঠে। সে ভয় পেয়ে যায় এবং খুবই সতর্ক হয়ে পড়ে। সে ভয়ে গুলি চালিয়ে দেয় এবং বাইরে গিয়ে দেখে যে এটা জম্বি নয়, এটা একটা সাধারণ মেয়ে। সে খুবই দুঃখিত হয়ে পড়ে। তাকে ভিতরে এনে তার গুলিগুলো বের করে তার চিকিৎসা করে। পরের সকালে স্যাম তাকে জীবিত দেখে খুবই খুশি হয় এবং তার সঙ্গে কথা বলতে থাকে। সারা বলে যে আমাদের মতো আরো অনেকেই এখানের আলাদা আলাদা বিল্ডিং এর মধ্যে লুকিয়ে আছে। আমাদের ওদেরকে খুঁজে একজোট হওয়া উচিত আর এই সমস্যার সমাধান করা উচিত। স্যাম সারাকে পেয়ে খুবই খুশি হয়। সে তার সঙ্গে খেলে, কথা বলে এবং আরো অনেক কাজ করে। সে খুশিতে আত্মহারা হয়ে ওই বন্দি জম্বিকে সারার ব্যাপারে তার অনুভূতি শেয়ার করে। জম্বিটি তার দিকে হাঁ করেই তাকিয়ে থাকে এবং স্যামও কিছুক্ষণ পর বুঝতে পারে যে সে দিশেহারা হয়ে গেছে। কিছু সময় পর স্যাম যখন খাবার আনতে যায় তখন দেখা যায় সেখানে দুটো জম্বি ঘোরাঘুরি করছে। সে ওই জম্বিদের মেরে দেয় এবং খাবার নিয়ে আসে। ফিরে এসে সে সারাকে কোথাও দেখতে পায় না। সে চারিদিকে ডাকতে থাকে, কিন্তু তার সাড়া শব্দ কিচ্ছু পাওয়া যায় না। চারিদিকে খোঁজার পর অবশেষে সে সারাকে ছাদের মধ্যে দেখতে পায়। সারা তাকে বলে যে আমি এখানে এরকম বন্দি অবস্থায় থাকতে চাই না। এখান থেকে বের হওয়ার কিছু উপায় খুঁজে বের করো। তাছাড়া আমাদের মতো আরো অনেকেই আটকে আছে, আর যদি আমরা একজোট হই তো আবারও নতুন করে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবো। কিন্তু স্যাম বলে যে আমরা এখানে ভালোই সুরক্ষিত আছি আর আমাদের প্রয়োজন মতো অনেক খাবারও আছে, আর জম্বিও আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু সারা তাকে বোঝানোর চেষ্টা করে যে যদি আমরা জম্বিদের থেকে বেঁচেও যাই তো একাকিত্ব আমাদের ছাড়বে না। এরকমই তাদের মধ্যে কথা কাটাকাটির কারণে সারা রেগে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর স্যামের মনে হয়
যে তার কোথাও ভুল হচ্ছে। তাই সে সারার থেকে ক্ষমা চাওয়ার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যায়। স্যাম তাকে দরজা খোলার জন্য অনুরোধ করে, কিন্তু সে খোলে না। একটু পরেই সে তার রুমে গিয়ে সারাকে মৃত অবস্থায় দেখে। এখানে আমরা জানতে পারি যে সারা সেদিনই তার গুলিতে মারা গিয়েছিল, আর এটা শুধুমাত্র তার ভ্রম ছিল। স্যাম বাস্তবটি জানার পর খুবই উদাস হয়ে পড়ে, কিন্তু সে এটাকে মেনে নিয়ে সারাকে চিরবিদায় জানায়। সে বুঝতে পারে যে ঈশ্বর তার অবচেতন মনের সঙ্গে এমন এজন্য করছিল কারণ তিনি বাইরে নিয়ে যেতে এবং অন্য পৃথিবী খুঁজতে অনুপ্রেরিত করছিল। এরপর সে এই ফ্ল্যাট থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয় এবং পালানোর পরিকল্পনা করে। সে তার সমস্ত ট্যাপ এবং স্মৃতি সব জ্বালিয়ে দেয়। এখান থেকে যাওয়ার পূর্বে তার মনে হয় যে ওই বন্দি জম্বিকে মুক্ত করে দেওয়া উচিত, তাই সে তাকে মুক্ত করে দেয়। একটু পর হঠাৎই ফ্ল্যাটের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, কারণ এটা ওই ট্যাপগুলো জ্বালানোর কারণে হয়। এই ফায়ার অ্যালার্মের আওয়াজের কারণে আশপাশের সমস্ত জম্বি দরজা ভেঙে ভিতরে ঢুকে যায়। স্যাম তাদের থেকে বাঁচার জন্য অনেক গুলি চালায়, কিন্তু তাতে কোনো কাজই হয় না। কোনোভাবে সে লিফটের রাস্তা দিয়ে উপরে ওঠে এবং একটি রুমে গিয়ে পৌঁছায়। এখানেও তাকে একটি জম্বি আক্রমণ করে বসে, কিন্তু স্যাম তাকে কোনোভাবে একটি কাপড় দিয়ে ঢেকে দেয় আর তার উপরে ওখানে সোফা চাপা দিয়ে দেয়। অবশেষে অনেক সংঘর্ষ করার পর সে ছাদের মধ্যে পৌঁছে যায়। ফ্ল্যাটের এক প্রান্তে শক্তভাবে দড়ি বেঁধে বিপরীত প্রান্তে ছুড়ে ছাদের দরজা দিয়ে সমস্ত জম্বিগুলিও পৌঁছে যায়, কিন্তু তার আগে সে এই ছাদ থেকে লাফ মেরে দেয়, যেটাতে তার বিপরীত ফ্ল্যাটের দেওয়ালে ধাক্কা লাগার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আর দেখে যে সে বিপরীত ফ্ল্যাটে পৌঁছে গেছে। সে আস্তে আস্তে ফ্ল্যাটের ছাদে পৌঁছায়। এখানে সে যেমনই তার মতো কিছু মানুষের আওয়াজ শুনতে পায়, তার আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। আর এর সঙ্গেই এই মুভির গল্প শেষ হয়ে যায়।